হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফসানা অরিন। ওয়েলকাম টু ইজি টু গো এডুকেশন। আজকে আমরা বিজ্ঞান অনুসন্ধানী পাঠ নবম শ্রেণীর অধ্যায় 10 সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে তোমরা জানতে পারবে সৌরশক্তিকে কিভাবে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয়, উদ্ভিদের সালোক সংশ্লেষণের ধাপসমূহ কি কি, এবং কার্বন সংবন্ধন সম্পর্কে। সো চলো দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। সো প্রথমত তোমাদের যে টপিকটা আছে সেটা হলো সালোক সংশ্লেষণ কি। তোমরা জানো যে বীজ থেকে চারা তৈরি হয়। এই চারাগুলো আবার ধীরে ধীরে বড় হয় এবং দৈহিকভাবে বৃদ্ধি পেয়ে পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হয়। বহু বছর থেকে বিজ্ঞানীদের মনে প্রশ্ন ছিল যে সময়ের সঙ্গে সঙ্গে উদ্ভিদের এই দৈহিক বৃদ্ধিতে ঠিক কোন জিনিসগুলো অবদান রাখে। এটি কি পানি, মাটিতে প্রাপ্ত নিউট্রিয়েন্ট, আলো, নাকি অন্য কিছু? এখন আমরা জেনেছি যে সূর্যের আলো, পানি এবং বাতাসের কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে উদ্ভিদ নিজেরাই নিজের খাবার তৈরি করে নেয়। এই প্রক্রিয়াটির নামই হলো সালোক সংশ্লেষণ। এবং এই প্রক্রিয়ায় তৈরি খাবারের উপর শুধু যে উদ্ভিদেরা নির্ভরশীল তা নয়, পৃথিবীর সমস্ত জীবজগৎ প্রত্যক্ষ না হয় পরোক্ষভাবে এর উপর নির্ভরশীল। সবচেয়ে বড় কথা হলো এই প্রক্রিয়ায় উদ্ভিদ উদ্বৃত্ত উপজাত হিসেবে যে অক্সিজেন গ্যাস পরিত্যাগ করে, পৃথিবীর আমরা সবাই সেই অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি। তাহলে তোমরা কি বুঝলে যে সালোক সংশ্লেষণ আসলে কি? মূলত সালোক সংশ্লেষণ একটি প্রক্রিয়া, তবে এতে বিক্রিয়া বিদ্যমান থাকে। অর্থাৎ যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড কোষের ভেতরকার পানি এর সাথে মিশে বিক্রিয়ায় শর্করা জাতীয় খাবার সংশ্লেষণ করে এবং গৃহীত কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ অক্সিজেন প্রকৃতিতে নির্গত হয়, তাকেই সালোক সংশ্লেষণ বলে। এখানে তোমরা একটা চিত্রে দেখতে পাচ্ছ যে এখানে সূর্য থেকে সানলাইট প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার মিলে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ সুগার প্লাস অক্সিজেন তৈরি করছে। পৃথিবী সৃষ্টির প্রাক্কালে আমাদের বায়ুমণ্ডল তৈরি হয়েছিল নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এবং মিথেন দিয়ে। সেখানে কিন্তু কোনো অক্সিজেন ছিল না। তোমরা আগের একটি অধ্যায় থেকে জেনেছো যে প্রায় 2.5 বিলিয়ন বছর আগে সায়ানোব্যাকটেরিয়া নামে একটি প্রোক্যারিওট এককোষী জীব সূর্যালোক ও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে প্রথম সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন এবং এবং শর্করা ও কার্বোহাইড্রেট তৈরি করতে শুরু করে। সায়ানোব্যাকটেরিয়াটার নাম হচ্ছে প্রোক্যারিওট। পরবর্তীকালে বিবর্তনের ফলে শৈবালে এই ক্ষমতা বিকশিত হয়। শৈবাল, প্ল্যাঙ্কটন এবং পূর্ণাঙ্গ উদ্ভিদ এখন আমাদের বায়ুমণ্ডলের অক্সিজেনের সরবরাহ নিশ্চিত রাখতে একসঙ্গে কাজ করে থাকে, যা আমাদের বায়ুমণ্ডলকে ধীরে ধীরে বর্তমান অবস্থায় রূপান্তরিত করছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এই অধ্যায়ে আমরা সালোক সংশ্লেষণ নামের প্রকৃতির এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি বোঝার চেষ্টা করব। এই পুরো ব্যাপারটা বা একটা যে প্রক্রিয়া তোমরা জানলে, কিন্তু এই পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড ও পানির সাহায্যে কিভাবে শর্করা ও অক্সিজেন উৎপন্ন হয়, এই বিষয়টি হলো আসলে এই বিক্রিয়াটি। দেখো এখানে কার্বন ডাই অক্সাইড, ওয়াটার, ফটোসিনথেসিস প্রক্রিয়া যে গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি করছে, সেখানে সোলার এনার্জি একটা মুখ্য ভূমিকা পালন করছে। অর্থাৎ পুরো কার্যপদ্ধতি একটি প্রক্রিয়া, আর বিক্রিয়া ওই কার্যপদ্ধতির হচ্ছে একটা অংশ। সমুদ্রে সালোক সংশ্লেষণকারী জীব থাকে। সমুদ্রে সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ যেমন ব্যাকটেরিয়া, শৈবাল ও উচ্চ শ্রেণীর উদ্ভিদ যাদের সালোক সংশ্লেষণকারী রঞ্জক পদার্থ থাকে, তারাই সালোক সংশ্লেষণ করতে সক্ষম হয়।
আমরা ভাবি যে হয়তো যারা সূর্যালোকের উপস্থিতিতে থাকে সেই সমস্ত উদ্ভিদই কেবল এই প্রক্রিয়া সম্পাদন করতে পারে, কিন্তু তা নয়। মূলত পাতায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হলেও কিছু উদ্ভিদের মূল বা কাণ্ডেও এটি হতে পারে। সমুদ্রে সালোক সংশ্লেষণকারী মূল সেগুলো হলো গুলঞ্চের অন্তীকরণ মূল, পটলের মূল, অর্কিডের বায়বীয় মূল বা ভেলামেন। সমুদ্রে সালোক সংশ্লেষণকারী কাণ্ড যেমন ফণিমনসা, বাজবরণ ও অন্যান্য উদ্ভিদের সবুজ কাণ্ড। তাহলে সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ সম্পর্কে তো আমরা জানলাম, এখন তাহলে সালোক সংশ্লেষণকারী প্রাণী সম্পর্কে জেনে নেওয়া যাক। যদিও সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সবুজ উদ্ভিদে ঘটে, তবুও কয়েকটি এককোষী প্রাণী যেমন ইউগ্লিনা, ক্রাইস্যামিবা প্রভৃতিতে ক্লোরোফিল থাকায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয়। যেসব উদ্ভিদে ক্লোরোফিল থাকে না তারা সালোক সংশ্লেষণে অক্ষম হয়। ছত্রাক জাতীয় উদ্ভিদে ক্লোরোফিল বা সালোক সংশ্লেষীয় রঞ্জক পদার্থ না থাকার জন্য সালোক সংশ্লেষণ ঘটে না, যেমন মিউকর, ইস্ট প্রভৃতি। তোমাদের অনেকের মনে এই প্রশ্নটা ছিল যে আসলে উদ্ভিদের সালোক সংশ্লেষণ সম্পাদনের জন্য কোন জিনিসটা আসলে মানে মাস্ট থাকতে হবে। সেটা হচ্ছে ক্লোরোফিল জাতীয় এক ধরনের পদার্থ উপস্থিত থাকতে হয় উদ্ভিদে, এবং এটি যেই যেই মানে উদ্ভিদের মধ্যে থাকে না তারা আসলে এই সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সম্পাদন করতে পারে না, যেমন হলো ইস্ট, মিউকর এগুলো। সালোক সংশ্লেষণকারী অঙ্গ সমূহ সম্পর্কেও আমাদের জানতে হবে। যেমন আমরা এর আগেও দুটা বিষয় আলোচনা করলাম যে পাতার সবুজ অংশে হয় এবং কাণ্ডে হয়। এছাড়া কচি সবুজ কাণ্ড, থ্যালয়েড সবুজ উদ্ভিদের থ্যালাস, ফুলের সবুজ বৃত্তি ও বৃন্ত, ফলের সবুজ ত্বক, সাইটোপ্লাজম, এগুলোও কিন্তু সালোক সংশ্লেষণকারী অঙ্গ হিসেবে কাজ করে থাকে। তাহলে সালোক সংশ্লেষণের উপাদান কি? এগুলো হলো জল, কার্বন ডাই অক্সাইড, সূর্যালোক, ক্লোরোফিল, ক্যারোটিনেড। সাহায্যকারী উপাদান হলো কোএনজাইম, এডিপি বা অ্যাডিনোসাইন ডাইফসফেট, এনএডিপি, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, আরইউডিপি বা রিবিউলোজ ডিফসফেট, আরইউবিপি রিবিউলোজ বাইফসফেট। তাহলে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে কিভাবে রূপান্তরিত করা যায়, এখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে উদ্ভিদের ক্লোরোফিলের কারণে উদ্ভিদের পাতার রংটা আসলে সবুজ হয়। কোনো কিছু রং সবুজ হওয়ার অর্থ কিন্তু সেটা আলোর অন্য রং শোষণ করতে পারলে সবুজ রংটি গ্রহণ করতে পারে না। কাজেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সালোক সংশ্লেষণের সময় গাছের পাতা ক্লোরোফিল আলো থেকে তার প্রয়োজনীয় অন্যান্য যে রংগুলো আছে সেগুলো শোষণ করতে পারে, তবে সবুজ রংটি ফিরিয়ে দেয়। ক্লোরোফিলের দ্বারা শোষিত এই আলোক শক্তি সালোক সংশ্লেষণের পরের ধাপগুলো সম্পন্ন করার জন্য রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এই রাসায়নিক শক্তি এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট এবং এনএডিপিএইচ, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট নামক দুটি অণুতে সঞ্চিত হয়। জীব দেহে এটিপি সকল বিক্রিয়ার জন্য শক্তি জমা রাখে। তোমাদের একটা কোশ্চেন খুব আসে যে হচ্ছে এটি এটিপি কে শক্তি মানে জমা রাখার বা স্টোরেজ কেন বলা হয়? এবং চাহিদা অনুসারে কিন্তু এটা তার শক্তিটাকে সরবরাহ করতে পারে। এ কারণে এটিপি কে কোষের জৈব মুদ্রাও কিন্তু বলা হয়, যেটা কিনা বায়োলজিক্যাল কয়েন নামেও পরিচিত। এখানে একটা চিত্র রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটিপি এর ফসফেট বন্ধন ভেঙে একটা শক্তির সৃষ্টি হয়। ফসফেট গ্রুপ রয়েছে এখানে, এবং সেখান থেকে রাইবোজ এবং অ্যাডিনিন, এবং এখান থেকে কোষের বিপাকের জন্য শক্তি নির্গত হচ্ছে। ধর তুমি যখন তোমার মাংসপেশি ব্যবহার করো,
সেই শক্তিটিও এটিপি নামের এই শক্তি সঞ্চিত জৈব অণু সরবরাহ করে। এটিপিতে 3টি ফসফেট গ্রুপ শক্তিশালী রাসায়নিক বন্ধন দিয়ে যুক্ত থাকে। এখানে কিন্তু তোমরা 3টা ফসফেট গ্রুপই দেখতে পাচ্ছ। এই রাসায়নিক বন্ধনে শক্তি আসলে সঞ্চিত থাকে। এই রাসায়নিক বন্ধন ভেঙে একটি ফসফেট গ্রুপকে মুক্ত করা হলে রাসায়নিক বিক্রিয়ার জন্য শক্তি বের হয়ে আসে। এই যে এখানে একটা ফসফেট কিন্তু ভেঙে গেছে, এর ফলে এখান থেকে শক্তি নির্গত হবে। তখন 3টির পরিবর্তে 2টি ফসফেট থাকে বলে এটিকে এডিপি বা অ্যাডিনোসিন ডাইফসফেট বলা হয়। দুটো আছে এই জন্য এটাকে, দুটো ফসফেট আছে এই জন্য এখানে একে ডাইফসফেট বলা হচ্ছে, অ্যাডিনোসিন ডাইফসফেট। কাজেই আমরা বলতে পারি সালোক সংশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এডিপি কে এটিপি তে রূপান্তরিত করার মাধ্যমে সৌর শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা। এনএডিপিএইচ এর বেলায় ক্লোরোপ্লাস্টে সৌর শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করার জন্য এনএডিপি এর সঙ্গে হাইড্রোজেন সংযুক্ত করা হয় এবং এখানেও এনএডিপিএইচ এর হাইড্রোজেনকে অবমুক্ত করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় শক্তি পাওয়া যায়। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমরা সৌরশক্তিকে কাজে লাগিয়ে এটাকে কিভাবে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করছি। তাহলে তোমাদের আরেকটা কোয়েশ্চেন মাথায় আসতে পারে, সালোক সংশ্লেষণ সম্পর্কে অনেকগুলোই তথ্য আমরা পেলাম, তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার স্থান কি হতে পারে? এখন আসো আমরা এটা নিয়ে আলোচনা করব। পাতার মেসোফিল টিস্যু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার হচ্ছে প্রধান স্থান। পাতার মেসোফিল টিস্যু একটা স্পেসিফিক টিস্যু যেটা কিনা মেসোফিল, এটাই হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান। জলজ সবুজ উদ্ভিদ মাটি থেকে মূলের মাধ্যমে পানি শোষণ করে পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায় এবং স্টোমাটা বা পত্ররন্ধ্রের মাধ্যমে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, যা মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লোরোপ্লাস্ট নামক সাইটোপ্লাজমিক অঙ্গাণুতে ঘটে থাকে। তাহলে তোমাদের মনে নিশ্চয়ই আরেকটি প্রশ্ন যাচ্ছে, আসলে তাহলে ক্লোরোপ্লাস্টটা দেখতে কেমন বা এর গঠন আসলে কেমন হতে পারে? আসো আমরা তাহলে এটা নিয়ে এখন আলোচনা করি। এখানে চিত্রে ক্লোরোপ্লাস্টের একটা গঠন তোমরা দেখতে পাচ্ছ। এটি মোটামুটি 1 থেকে 2 মাইক্রোমিটার পুরু এবং এর ব্যাস হচ্ছে 5 থেকে 7 মাইক্রোমিটার এবং ক্লোরোপ্লাস্টের আকার হচ্ছে ডিম্বাকৃতি এবং এর মধ্যে 2টা ঝিল্লি রয়েছে, একটির বাইরের ঝিল্লি এবং একটি হচ্ছে অভ্যন্তরীণ ঝিল্লি। বাইরের এবং অভ্যন্তরীণ ঝিল্লির মধ্যে প্রায় 10⁻⁻² বা 0 ন্যানোমিটার চওড়া আন্তঃঝিল্লির স্থান থাকে। অভ্যন্তরীণ ঝিল্লির মধ্যে মধ্যবর্তী স্থানই হলো স্ট্রোমা। এই যে তোমরা অভ্যন্তরীণ ঝিল্লিটা দেখতে পাচ্ছ, এর যে মধ্যবর্তী যে স্থানটা রয়েছে সেটাই হচ্ছে স্ট্রোমা এবং ক্লোরোপ্লাস্টে গ্রানা নামের অঞ্চলে সালোক সংশ্লেষণকারী আলো শোষণ করে রাসায়নিক শক্তি উৎপাদন হয় এবং স্ট্রোমা অঞ্চলের সেই রাসায়নিক শক্তি ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড থেকে শর্করা গঠনের বিক্রিয়াটি হয়। সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় ক্লোরোপ্লাস্টের ভেতরে কয়েকটি অঙ্গাণু থাকে, সেগুলো হলো ক্লোরোফিল, থাইলাকয়েড, গ্রানাম বা বহু বচনে এটাকে গ্রানা বলা যেতে পারে। ক্লোরোফিল হচ্ছে একটি সবুজ সালোক সংশ্লেষণকারী রঞ্জক এবং রঞ্জক হওয়ার কারণে এটি সৌরশক্তি হিসেবে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে থাকে। থাইলাকয়েড এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্টের চ্যাপ্টা থলির মতো কাঠামো নিয়ে গঠিত। এগুলো স্ট্রোমার ভেতর ঝুলে থাকে, যেখানে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। থাইলাকয়েডের পৃষ্ঠে ক্লোরোফিল থাকে। উল্লেখ্য যে
সায়ানোব্যাকটেরিয়াতে কিন্তু ক্লোরোপ্লাস্ট নেই, যেটা আমরা ইতিপূর্বে অলরেডি আলোচনা করেছি। কিন্তু সেখানে থাইলাকয়েড থাকে এবং তার পৃষ্ঠে ক্লোরোফিল এবং আলো সংবেদী অন্যান্য রঞ্জক থাকে। গ্রানাম বা গ্রানা এগুলো হলো অনেকগুলো 10 থেকে 20 বছর 10 থেকে 20 থাইলাকয়েড একত্রিত হয়ে গ্রানাম গঠন করে, যা আলোক শক্তির রাসায়নিক রূপান্তরের একটা স্থান। ক্লোরোপ্লাস্টের এই গঠন সম্পর্কে তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছো। যেটা আমি আরেকবার বলছি, এখানে দেখো এই যে পাতা, সূর্যালোকের উপস্থিতিতে এটার হচ্ছে গ্রানাম চক্র বা থাইলাকয়েড, এবং এই অংশটা হচ্ছে তার স্ট্রোমা। এই যে উপরের অংশটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এই যে এটা। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মেসোফিল কোষ রয়েছে এখানে, এবং মেসোফিল টিস্যু রয়েছে। মেসোফিল টিস্যু আসলে কি? এটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার একটা প্রধান স্থান। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি আরেকবার খুব মনোযোগ দিয়ে দেখব। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কিন্তু একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যেটা আমি তোমাদেরকে অলরেডি বলেছি, এবং যেখানে সজীব উদ্ভিদের কোষের ভেতরে ক্লোরোফিল আলোক শক্তিকে এটিপি এবং এনএডিপিএইচ নামক জৈব অণুতে রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চিত করে রাখে, এবং ওই রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে সালোক সংশ্লেষণ বিক্রিয়া ঘটানো হয়। বিক্রিয়াটি কিরকম? এরকম: কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, এখানে উৎসেচক হিসেবে কাজ করছে আলো এবং ক্লোরোফিল, এবং আলটিমেটলি আমরা তাহলে আমরা আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে আলটিমেটলি পাচ্ছি হচ্ছে গ্লুকোজ, অক্সিজেন এবং পানি। তোমরা উপরের রাসায়নিক বিক্রিয়াটি থেকে দেখতে পাচ্ছ যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এক অণু হেক্সোস বা শর্করা, যেটাকে গ্লুকোজ তৈরিতে 6 অণু কার্বন ডাই অক্সাইড ও 12 অণু H2O বা পানির প্রয়োজন পড়ে। এখানে H2O জারিত হয়ে অক্সিজেনকে মুক্ত করে ফেলে। অন্যদিকে কার্বন ডাই অক্সাইড বিজড়িত হয়ে তার সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়। এ কারণে সালোক সংশ্লেষণ একটি জটিল জারণ বিজারণ প্রক্রিয়া নামে পরিচিত। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার অনেকগুলো ধাপ থাকলেও এটাকে আলোক নির্ভর বা লাইট ডিপেন্ডেন্ট এবং আলোক নিরপেক্ষ বা লাইট ইন্ডিপেন্ডেন্ট, এই দুটো মূল পর্যায়ে ভাগ করা যায়। আমরা এখন এই দুটা পর্যায় নিয়ে আলোচনা করব। প্রথমত আলোক নির্ভর পর্যায় বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে পর্যায়ে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে এটিপি ও এনএডিপিএইচ এ সঞ্চারিত হয় তাকে আলোক নির্ভর পর্যায় বলে। ঠিক যে পর্যায়ে আলোক শক্তিটা তোমার রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং এটিপি ও এনএডিপিএইচ এ সঞ্চারিত হচ্ছে, সেই পর্যায়টাকে বলা হচ্ছে আলোক নির্ভর পর্যায়। এই অংশের জন্য তাহলে একটা অপরিহার্য উপাদান আছে, সেটা হচ্ছে লাইট বা আলো। এই রাসায়নিক বিক্রিয়াটি হচ্ছে নিচে তোমার দেখানো হয়েছে। বিক্রিয়াটিতে অজৈব ফসফেট কে পিআই হিসেবে দেখানো হয়েছে। এখানে একটা অজৈব ফসফেটের ব্যবহার করা হয়েছে, এবং সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ের বিক্রিয়াগুলো আলোর উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টিডের গ্রানার মধ্যে সংগঠিত হয়। এই পর্যায়ের মূল ঘটনা হলো, এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ তোমরা, যে ক্লোরোপ্লাস্টের ভেতরে সালোক সংশ্লেষণের আলোক নির্ভর ও অন্ধকার পর্যায়। এখানে আলো আছে, আলোক নির্ভর পর্যায়। গ্রানাম চক্র বা থাইলাকয়েড মানে আলোক বিক্রিয়ার কেন্দ্রস্থল হচ্ছে এটা। এটা হচ্ছে মানে স্ট্রোমা বা অন্ধকার বিক্রিয়ার কেন্দ্রস্থল, এবং এখানে পানি, অক্সিজেন, এবং দেখো এনএডিপি আয়ন, এডিপি, এবং একটা ফসফেট রয়েছে পিআই, অজৈব ফসফেট, এবং
এডিপি এনএডিপিএইচ সঞ্চারিত হচ্ছে এবং এইটাকে বলা হচ্ছে ক্যালভিন চক্র। সেখান থেকে শর্করা উৎপাদিত হচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড এখানে ব্যবহার করা হয়েছে। অন্ধকার পর্যায় হচ্ছে এই অংশটুকু। তাহলে আলোক নির্ভর পর্যায় এবং এইটা হচ্ছে অন্ধকার পর্যায়। ক্লোরোফিলের সক্রিয়তা কি আসলে? আমরা এখন দেখব যে ক্লোরোফিলের সক্রিয়তা মূলত কি। এই বিক্রিয়ার ফলে ক্লোরোফিল গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। সূর্যালোকের ফোটন কণা শোষণ করে ক্লোরোফিল অণু সক্রিয় ও তেজোময় হয়ে ওঠে। ফটোলাইসিস, সক্রিয় ক্লোরোফিল অণু পানিকে বিয়োজিত করে অক্সিজেন, হাইড্রোজেন এবং ইলেকট্রন উৎপন্ন করে। এই অক্সিজেন পাতার পত্ররন্ধ্র দিয়ে পরিবেশে নির্গত হয়। ফটোফসফোরাইলেশন বা এই প্রক্রিয়ায় পাতার কোষে অবস্থিত যৌগ এডিপি বা অ্যাডিনোসিন ডাইফসফেট সূর্যালোকের উপস্থিতিতে অজৈব ফসফেট সঙ্গে যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন যৌগ এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট গঠন করে। বিজারিত এনএডিপিএইচ গঠন, পাতার কোষে অবস্থিত যৌগ এনএডিপি হাইড্রোজেন আয়নের সঙ্গে যুক্ত হয়ে বিজারিত এনএডিপিএইচ গঠন করে, যেটা হচ্ছে শক্তির উৎস হিসেবে কাজ করে। তাহলে এখানে আমরা দেখলাম ফটোলাইসিস কি, ফটোফসফোরাইলেশন কি, বিজারিত এনএডিপিএইচ কিভাবে গঠিত হচ্ছে সেগুলো। তাহলে আমরা তো আলোক নির্ভর পর্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। তাহলে এখন আমরা আলোচনা করব আলোক নিরপেক্ষ পর্যায় আসলে কি। আলোক নিরপেক্ষ পর্যায় বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ে আলোক শক্তি ব্যবহার করে যে এটিপি এবং এনএডিপিএ সৃষ্টি হয় সেগুলোকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করে আলোক নিরপেক্ষ পর্যায়ে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে কার্বোহাইড্রেট বা সুগার তৈরি করা হয়। এটিপি এবং এনএডিপিএস থেকে শক্তি গ্রহণ করার পর সেগুলো কিন্তু যথাক্রমে এডিপি এবং এনএডিপিএইচ এ রূপান্তরিত হয় এবং আলোক নির্ভর পর্যায়ে সেগুলো পুনরায় শক্তি সঞ্চয় করে থাকে। এই বিক্রিয়াগুলোর উৎসেচকের সাহায্যে ক্লোরোপ্লাস্টিডের স্ট্রোমার মধ্যে চক্রাকারে ঘটতে থাকে এবং এর জন্য আলোর প্রয়োজন হয় না। এই চক্রটির আবিষ্কারক ডক্টর মেলভিন কেলভিনের নাম অনুসারে এই প্রক্রিয়াটিকে কেলভিন চক্র বলা হয়। তোমরা এখানে এই চিত্রের মধ্যে কিন্তু কেলভিন চক্রটা দেখেছো। তাহলে এইটাকে হচ্ছে ডক্টর মেলভিন কেলভিনের নাম অনুসারে এই চক্রটার নাম হচ্ছে কেলভিন চক্র রাখা হয়েছিল। সালোক সংশ্লেষণের কার্বনের গ্যাসীয় অবস্থা থেকে কার্বোহাইড্রেটে পরিণত করে, যা পৃথিবীর অন্যান্য জীব ব্যবহার করতে পারে। একে কার্বন ফিক্সেশন বা কার্বন সংবন্ধন বলে। তোমাদের টপিকে কিন্তু বলেছিলাম যে কার্বন সংবন্ধন সম্পর্কে আমরা জানবো। তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে পৃথিবীতে জীবন কার্বন ভিত্তিক এবং ক্যালভিন চক্রে কার্বন সংবন্ধন জীবন টিকিয়ে রাখার জন্য একটা অন্যতম ঘটনা। সালোক সংশ্লেষণ সবসময় সর্বোচ্চ গতিতে কাজ করে না। আলোর তীব্রতা, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, তাপমাত্রা এবং পানির পরিমাণও সালোক সংশ্লেষণের হারকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ এটা তো একটা প্রক্রিয়া বা বিক্রিয়া, এর মধ্যে যে প্রয়োজনীয় উপাদানগুলোর উপস্থিতি থাকে সেগুলো যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে কিন্তু এর গতিটা সর্বোচ্চ হবে না সব সময়। যদি সেখানে কোনো ল্যাকিংস থাকে বা এই যে যে উপাদানগুলো আলোর তীব্রতা, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, তাপমাত্রা, পানি এগুলো যদি সঠিক পরিমাণে না থাকে।
এখন তোমরা এই বিক্রিয়ার মধ্যে একটা ওয়ার্ড বারবার দেখেছো যে উৎসেচক। উৎসেচক আসলে কি? আমি যদি তোমাদেরকে বিক্রিয়াটিতে নিয়ে যাই, এখানে দেখতে পাচ্ছ সূর্যালোক ও ক্লোরোফিল কিন্তু এখানে উৎসেচক হিসেবে কাজ করতেছে। একটা বিক্রিয়ার মধ্যে উৎসেচক আসলে একটা প্রভাব বিস্তার করে, যেমন এই বিক্রিয়াটিকে ত্বরান্বিত করতে বা প্রভাবিত করতে সে কাজ করে। কিন্তু আলটিমেটলি এই সূর্যালোক বা ক্লোরোফিলের কিন্তু কোনো জারণ বিজারণ বা কোনো ধরনের পরিবর্তন এখানে নাই। শুধুমাত্র এই বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করবে বা বিক্রিয়াকে প্রভাবিত করবে। এজন্য এগুলোকে হচ্ছে উৎসেচক বলা হচ্ছে। এবং এই উৎসেচকের সাহায্যে আসলে ক্লোরোপ্লাস্টিডের স্ট্রোমার মধ্যে শক্তি সঞ্চয় করে থাকে এগুলো। মানে ওই যে বললাম না, এটিপি এবং এনএডিপিএস থেকে যে শক্তি গ্রহণ করার পরে সেগুলো যথাক্রমে এডিপি এবং এনএডিপি তে রূপান্তরিত হয় এবং আলোক নির্ভর পর্যায়ে সেগুলো পুনরায় শক্তি সঞ্চয় করে। এবং এই বিক্রিয়াগুলো হচ্ছে উৎসেচকের সাহায্যে ক্লোরোপ্লাস্টিডের স্ট্রোমার মধ্যে চক্রাকারে ঘুরতে থাকে এবং এর জন্য আলোর প্রয়োজন তখন হয় না। সেই চক্রটা হচ্ছে, সরি, এই যে কেলভিন চক্রটা। তাহলে এতক্ষণ যে আমরা এত কিছু আলোচনা করলাম সালোক সংশ্লেষণ নিয়ে, অবশ্যই এর কিছু গুরুত্ব রয়েছে বা তাৎপর্য রয়েছে, সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। হুম। সালোক সংশ্লেষণের গুরুত্ব বা তাৎপর্য মূলত এখানে তিনটা উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো সৌরশক্তি আবদ্ধকরণ এবং খাদ্যের মধ্যে স্থিতিশক্তিতে রূপান্তরকরণ, গ্লুকোজে শ্বেতসারে রূপান্তর এবং সঞ্চয়ী অঙ্গে পরিবহন, পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা। তাহলে আমরা প্রথম গুরুত্ব বা তাৎপর্যটা নিয়ে এখন আলোচনা করি, যে সৌরশক্তি আবদ্ধকরণ এবং খাদ্যের মধ্যে স্থিতিশক্তিতে রূপান্তরকরণ কিভাবে হয়। সূর্য আসলে পৃথিবীর সকল শক্তির উৎস। সালোক সংশ্লেষণের সময় সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে শোষণ করে এবং তাকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে এটিপি অণুর মধ্যে আবদ্ধ করে রাখে। এই যে পৃথিবীর মানে সকল শক্তির উৎস হচ্ছে সূর্য, তাহলে এই সূর্য থেকে আমরা যদি কোনো একটা শক্তিকে রূপান্তরিত করে বা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে আমাদেরকে তো কোথাও এটাকে স্টোর করে রাখতে হবে। তাহলে উদ্ভিদ কি করতেছে? এটাকে স্টোর করে রাখতেছে এটিপি অণুর মধ্যে। পরে আবার ওই শক্তি উৎপন্ন খাদ্যের মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে, খাদ্যের মধ্যে স্থিতিশক্তি হিসেবে থাকতেছে। এবং প্রথমত কিন্তু এই সৌরশক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ওই শক্তি আবার উদ্ভিদের বিভিন্ন বিপাকীয় কাজে লাগে। খাদ্যের মধ্যে থেকে স্থিতিরূপে সঞ্চিত থাকতেছে, তারপরে ওই শক্তিটা আবার উদ্ভিদের বিভিন্ন বিপাকীয় কাজে হেল্প করতেছে। পরভোজী প্রাণীর উদ্ভিদজাত খাদ্য গ্রহণের মাধ্যমে প্রয়োজনীয় শক্তি অর্জন করে থাকে। কাঠ, কয়লা, পেট্রোল ইত্যাদির মধ্যে যে শক্তি নিহিত থাকে তা প্রকৃতপক্ষে অনেক বছর আগেকার উদ্ভিদের মধ্যে আবদ্ধ সৌরশক্তি। তাহলে প্রথমত তো আমরা জানি যে উদ্ভিদ নিজের খাবার নিজেই তৈরি করতে পারে এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সে শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে পারে। সেটা আবার এটিপি অণুর মধ্যে আবদ্ধ করে রাখে, খাদ্যের মধ্যে সেটা আবার স্থিতিশক্তি হিসেবে থাকে এবং এই শক্তি আবার বিপাকীয় কাজে লাগে। তাহলে পরভোজী প্রাণীরা কি করে, কিভাবে তাদের প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে থাকে? তারা হচ্ছে এই উদ্ভিদজাত যে খাদ্যগুলো রয়েছে সেগুলো গ্রহণের মাধ্যমে তারা তাদের প্রয়োজনীয় শক্তিটা অর্জন করে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সৌরশক্তি কিভাবে আবদ্ধকরণ করা হয় এবং খাদ্যের মধ্যে যে স্থিতি শক্তিটা রয়েছে সেটা কিভাবে রূপান্তরকরণ করা হয়। এখন আমরা আলোচনা করব যে গ্লুকোজকে শ্বেতসারে রূপান্তর এবং সঞ্চয়ী অঙ্গে পরিবহন করা হয় কিভাবে।
সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উৎপন্ন হয় সরল শর্করা গ্লুকোজ, যা শ্বেতসারে রূপান্তরিত হয়ে উদ্ভিদের ফল, মূল, বীজ এরকম বিভিন্ন সঞ্চয়ী অঙ্গে সঞ্চিত হয়। গ্লুকোজ থেকে প্রোটিন, ফ্যাট ইত্যাদি অন্যান্য খাদ্যবস্তু সংশ্লেষিত হয়। পরভোজী প্রাণীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই উদ্ভিদজাত খাদ্যই আসলে গ্রহণ করে। তাই সালোক সংশ্লেষণের ফলে উৎপন্ন খাদ্যই হলো খাদ্যের মূল উৎস। আমরা এখানে দুটা জিনিস পাইলাম, যে সূর্য হচ্ছে পৃথিবীর সকল শক্তির উৎস, আবার সালোক সংশ্লেষণের ফলে কিন্তু যে উৎপন্ন খাদ্যটা হচ্ছে এটাই আবার খাদ্যের মূল উৎস। কারণ এই প্রক্রিয়ায় উৎপাদিত যে শর্করাটা হয় বা গ্লুকোজটা উৎপাদিত হয়, আমরা বিক্রিয়ার মধ্যে দেখেছিলাম যে সেখানে শর্করা বা গ্লুকোজ অথবা এবং হচ্ছে অক্সিজেন এবং পানি উৎপাদিত হচ্ছে। এই যে গ্লুকোজটা রয়েছে সেটাকে প্রথমত শ্বেতসারে রূপান্তরিত করা হয়। সেগুলো আবার কোথায় স্টোর থাকে, সেটা হচ্ছে উদ্ভিদের ফল, মূল এবং বীজ এরকম বিভিন্ন সঞ্চয়ী অঙ্গে সেটা স্টোর থাকে বা সঞ্চিত থাকে। এবং তারপরে কি হয়, এই গ্লুকোজ থেকে প্রোটিন, ফ্যাট ইত্যাদি অন্যান্য খাদ্যবস্তু সংশ্লেষিত হয়। পরভোজী প্রাণীরা প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু এই যে উদ্ভিদজাত খাদ্যটা তৈরি হচ্ছে এটাকেই গ্রহণ করে, ফলে সালোক সংশ্লেষণের ফলে উৎপন্ন খাদ্যই হচ্ছে আমাদের খাদ্যের মূল উৎস। পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা করে, এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, বা সালোক সংশ্লেষণের গুরুত্বগুলোর মধ্যে একটা খুবই মানে উল্লেখযোগ্য একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইডের গ্যাসের অস্বাভাবিক পরিমাণ হয় সেটা হচ্ছে 0.04%। এবং সরি, এটা হচ্ছে বায়ুমণ্ডলের স্বাভাবিক পরিমাণ। হ্যাঁ, যে সেটা হচ্ছে 0.04% এবং অক্সিজেনের স্বাভাবিক পরিমাণ হচ্ছে 21%। সালোক সংশ্লেষণের সময় সবুজ উদ্ভিদেরা কার্বন ডাই অক্সাইড গ্রহণ এবং অক্সিজেন বর্জনের মাধ্যমে পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখি। এই যে আমরা মানুষ জাতি আছে বা যে সকল প্রাণী শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে থাকে এবং ত্যাগ করে থাকে কার্বন ডাই অক্সাইড, এই যে কার্বন ডাই অক্সাইডটা যে ত্যাগ করতেছে এটা যদি অস্বাভাবিক হারে বেড়ে যায় বা আমাদের বায়ুমণ্ডলে এই কার্বন ডাই অক্সাইডের আধিক্য দেখা দেয়, তাহলে কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসের একটা মারাত্মক ব্যাঘাত ঘটবে। এবং এই প্রক্রিয়াটিকে ব্যালেন্স করার জন্য বা পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য কিন্তু উদ্ভিদ মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সেই অক্সিজেনটাকে গ্রহণ করতেছে এবং সরি কার্বন ডাই অক্সাইডটাকে গ্রহণ করতেছে এবং অক্সিজেনটাকে নির্গমন করতেছে, যে অক্সিজেনের মাধ্যমে আমরা নিঃশ্বাস নিয়ে থাকি বা আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এটা। সো এই যে পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা করা, গ্লুকোজকে শ্বেতসারে রূপান্তর এবং সঞ্চয় অঙ্গে পরিবহন, যার ফলে কিন্তু আমরা বলতে পারতেছি যে খাদ্যই হলো মানে সালোক সংশ্লেষণের ফলে উৎপন্ন খাদ্যই হলো খাদ্যের আসলে মূল উৎস। এবং এই যে সকল শক্তির মূল উৎস হচ্ছে সূর্য, সেটা থেকে আমরা শক্তিটাকে আবদ্ধ করে রাখতে পারতেছি একটা এটিপি অণুর মধ্যে, সেখান থেকে সেটাকে আবার মানে খাদ্যের মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত করে আমাদের বিপাকীয় কাজে লাগাচ্ছি। আর পরভোজী প্রাণীরা এই উদ্ভিদজাত খাদ্য গ্রহণ করে তাদের শক্তি অর্জন করতেছে। এই সব গুলারই গুরুত্ব আমাদের মানে পুরো সৃষ্টি জগতে মানে একদম অপরিসীম। সুতরাং সালোক সংশ্লেষণের গুরুত্ব এই তিনটি বিষয়ের সাথে জড়িত থাকলেও আলটিমেটলি কিন্তু টোটাল বায়োসিস্টেমের সাথেই এটা একদম ওতপ্রোতভাবে জড়িত। আজকের আলোচনা তোমাদের এখানেই শেষ হচ্ছে। আমরা যে টপিকগুলো দেখলাম, যে মূলত সালোক সংশ্লেষণের বিক্রিয়া, তারপরে হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠন, এটিপি এবং ফসফেটের বন্ধন থেকে কিভাবে শক্তি তৈরি হচ্ছে, সালোক সংশ্লেষণের অঙ্গ, উপাদান, জীব, সেটা হচ্ছে উদ্ভিদ প্রাণী উভয় হতে পারে, তারপরে আলোক নির্ভর পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়, এগুলো সব আমরা আজকে আলোচনা করলাম। আশা করি সবগুলো টপিক তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।